আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। এবার বিস্তারিত সংবাদ। শিক্ষার্থীদের আন্দোলনে হত্যা, গণহত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগকারী আইনজীবী বলেন, বুধবার রাত থেকে কাজ শুরু করেছে সংস্থাটি। এদিকে আরও 2টি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। অধরা ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন দমাতে যে নির্যাতন, হত্যা, গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার, তার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিনাকে আসামি করে মামলা দায়ের করতে হবে। ছাত্রদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গেল 3 দিনে দায়ের হয়েছে 8টি মামলা। ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা দ্বারস্থ হচ্ছেন বিচার বিভাগের। আমার ছেলে গত 20 জুলাই শনিবার দিন চিটাং রোডে পুলিশের গুলিতে সে নিহত হয়। তার ন্যায় বিচার পাওয়ার জন্য আসছে। এগুলাও এই ট্রাইব্যুনালেই আমি মনে করি যে তারা সাক্ষী হবেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আতাউর রহমান। এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনাকালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে। এছাড়া রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে মামলা হয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে জানান সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্ত কাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ দল অচিরেই বাংলাদেশ সফর করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ কাজে বাংলাদেশ তাদের সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে একথা জানান। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে কাজ করবে ঢাকা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দায়িত্ব নেয়ার পর থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করছেন বিভিন্ন মিশনের প্রধান ও রাষ্ট্রদূতরা। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানান রাষ্ট্রদূতরা। ক্ষমতায় কে আছে সেটি মুখ্য নয়, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে জাপান। কে ক্ষমতায় আছে বা নেই সেটি বড় কথা নয়। গেল 50 বছর ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান যেভাবে কাজ করছে বর্তমানেও তা অব্যাহত থাকবে। রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা কঠিন কিছু নয় বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া অল্প দেরি হতে পারে, তবে এটা খুব বেশি সময় নয়। ছাত্র আন্দোলনের সহিংসতার তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘ কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে তারা। তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। স্বাধীনভাবে কাজ করবে এই মিশন। তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার।
বর্তমান সরকারের অবস্থা খুবই পরিষ্কার জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, যারা অপরাধ করেছে এবং হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সহায়তা করা, যাতে আমরা ইনভেস্টিগেশন ঠিকমতো করতে পারি এবং যারা শাস্তি পাওয়ার কথা তাদেরকে যেন শাস্তির মুখোমুখি করা যায়। কারণ আপনারা জানেন যে এই সরকারের অবস্থান খুবই পরিষ্কার, ট্রান্সপারেন্ট, যে যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। তৌহিদ হোসেন বলেন, রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কথা মাথায় রেখেই দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে ঢাকা। স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে এক রিকশা চালককে হত্যার মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এ আদেশ দেয়। নিহতের স্ত্রী ফাতেমা খাতুন পল্টন থানায় মামলাটি দায়ের করেন। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে কামাল মিয়া নামের এক রিকশা চালকের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। মামলা তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের 10 দিনের রিমান্ড চাইলে মঞ্জুর করে আদালত। নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এবং এই আসামিরা এটার সঙ্গে সরাসরি জড়িত। আরো তথ্যপত্র পাওয়ার জন্য আরো অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণি ভিত্তি করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে নির্দোষ দাবি করে 3 আসামিকে জামিন দেওয়ার আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী। এর আগে শামসুল হক টুকু, পলক ও সৈকতকে পল্টন থানার হত্যা মামলায় আদালতে হাজির করে পুলিশ। গেল বুধবার রাতে রাজধানীর খিলখ্যাতের নির্গুঞ্জ থেকে তাদের গ্রেফতারের কথা জানায় ডিএমপি। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় ইতোমধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ব্যাংকগুলোকে দেয়া এক চিঠিতে বলা হয়েছে, আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের নিহতের ঘটনা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না এবং নিহতের পরিবারকে 1 কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। রুলের পরবর্তী শুনানির জন্য আগামী 5 সেপ্টেম্বর দিন ধার্য করে আদালত। অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে এই মামলাটা আমি টপ প্রায়োরিটি হিসাবে দেখব এবং আমাদের দাবির সাথে তিনি একমত পোষণ করছেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে তিনি বিষয়টা সরকারের উচ্চ পর্যায়ে তিনি পলিসি লেভেল উপস্থাপন করবেন এবং 5 তারিখের মধ্যে মাননীয় আদালতকে অবগত করবেন এবং সেদিনই আদেশ হবে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের 3য় দিনে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় রাজধানীর শাহবাগে জমায়েত হয় তারা। সারা দেশেও এই কর্মসূচি পালন করা হয়। এছাড়া ধানমন্ডির 32 নম্বর সড়ক এবং এর আশেপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে হাজারো ছাত্র জনতা। খান আলমিনের রিপোর্ট। গণ অভ্যুত্থান নস্যাৎ হতে পারে এমন আশঙ্কায় গত কয়েকদিন থেকেই রাজপথে কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত সোমবার সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষিত হয়েছে। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে ছাত্র জনতা।
একটি মিছিল। রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বক্তারা বলেন, 4 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, ঠেকানো হবে সব ষড়যন্ত্র। ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহবাগ থেকে রাজস্মৃতি ভাস্কর্য পর্যন্ত মিছিল করে শিক্ষার্থীরা। নাশকতার আশঙ্কা থেকে ধানমন্ডির 32 নম্বর সড়ক এবং এর আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে হাজারো ছাত্র জনতা। সারা দেশে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করতে রাজপথে নেমে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। রাজশাহীর 3টি পয়েন্ট, তালাইমারি, রেলগেট এবং সিএনবি মোড়ে জড়ো হয় ছাত্র জনতা। সেখান থেকে সাহেববাজার 0 পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালন করে তারা। ওরা আমাদের ভাই বোনদের এত রক্ত নিয়েছে, আমরা ওরা এখন ফাঁসি চাই। শুধু স্বৈরাচারকে বিতাড়িত করে আমরা ক্ষান্ত হইনি, স্বৈরাচাররা আবার নতুন করে আমাদের উপরে চেপে বসার যে নীলনকশা তারা তৈরি করছে, এই ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করতে চাই। এছাড়া রংপুর, নওগাঁ, নড়াইল, টাঙ্গাইল, পাবনা, যশোর সহ বিভিন্ন জেলায় রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে অংশ নেয় ছাত্র জনতা। খান আলামিন, RTV, ঢাকা। আজ 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। রচনা করা হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। প্রতি বছর রাষ্ট্রীয় ও দলীয়ভাবে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হলেও এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকটাই ভাটা পড়েছে উদযাপনের আনুষ্ঠানিকতায়। অন্তর্বর্তী সরকারে আরও 5 উপদেষ্টা যুক্ত হচ্ছেন। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। বিকেলে বঙ্গভবনের এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়, তবে তাদের পরিচয় জানানো হয়নি। এর আগে প্রধান উপদেষ্টা সহ পর্যায়ক্রমে 17 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। নতুন 5 জন সহ উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 22 জনে। গণ আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পুনরুদ্ধারে যে ত্যাগ স্বীকার করেছে এটা বিশ্ব ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবস্থান কর্মসূচিতে বিএনপি সিনিয়র নেতারা বলেন, নেতাকর্মীদের কথা না ভেবে শুধু পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন থানা ওয়ার্ডে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এ সময় গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দোষীদের বিচার দাবি করেন দলটির নেতারা। এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় নাই। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাড়াবাড়ি করলে টিকতে পারবে না আওয়ামী লীগ। বিএনপি গত 15 বছর 16 বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। প্রায় 1000 খানেক ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। সেই অহংকার, হুঙ্কার আর প্রতিশোধ শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখ দিয়ে সেই প্রতিশোধের জিঘাংসায় স্পষ্ট হতে বলল। আল্লাহর কি হুকুম দেখেন, তাকেই একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায়। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সেক্রেটারি নাসির উদ্দিন নাসির বলেন, গণতন্ত্র সুদৃঢ় রাখতে ত্যাগ স্বীকারে প্রস্তুত ছাত্রদল। সরাসরি গুলি চালিয়ে রাজপথে ছাত্রদলের শত শত নেতা কর্মীকে হত্যা করেছে। এদিকে গুলিবিদ্ধ রিকশাচালক কামালের বাসায় তার পরিবারকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, নেতাকর্মীদের ফাঁসিয়ে পরিবার নিয়ে পালিয়েছেন শেখ হাসিনা। তো কাপুরুষের কাজ। আওয়ামী নেতাকর্মীরা এটা কি দেখেন না? নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, নিজের বোনকে পার করে নিয়ে গেলেন, আর আপনাদেরকে
ফেলে চলে গেলেন। ছাত্র হত্যার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানান রিজভী। যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশেই হবে। আশিকুল আলম, RTV, ঢাকা। অবশেষে পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সমালোচিত তাকসিম এ খান। সংস্থাটির 7 বারের মেয়াদে 15 বছরের শাসনে ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর স্বজনপ্রীতির বিতর্ক তার পিছু ছাড়েনি। বুধবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ইমেইলে পদত্যাগপত্র পাঠান ওই আমলা। তাকসিমের অপসারণের উল্লাস করেন ওয়াসার দীর্ঘদিনের বঞ্চনার শিকার কর্মীরা। সেলিম মালিকের রিপোর্ট। ক্ষমতায় আসার পর 2009 সালে তাসকিম এ খানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। ওয়াসার উন্নয়নে তেমন কোনো অবদান না রাখতে পারলেও অদৃশ্য ইশারায় তার মেয়াদ বাড়ানো হয় পরপর 7 বার। সবশেষ গত বছরের অগাস্টে বিভিন্ন মহলের প্রবল চাপের মুখেও তার চাকরির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়। তাসকিম ক্ষমতা নেয়ার পরপর গত 15 বছরে কমপক্ষে 15 বার বাড়ানো হয় পানির দাম। পানির দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ফুলে ফেপে উঠেছে তার বেতনও। 2022 সালের হিসাব মতে ওই বছর ঢাকা ওয়াসার এমডি হিসেবে মাসিক বেতন পেতেন 6,25,000 টাকা। করোনার মহামারীর মধ্যেও নিজের বেতন বাড়িয়ে নেন 1 লাফে 2 লাখ টাকা। ওইখানকার ডিপ টিউবওয়েলগুলোকে আমরা কন্টিনিউয়াস চালাতে পারছি না। লোক দেখানো প্রকল্প নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি ও টাকা পাচারের অভিযোগ তাসকিমের বিরুদ্ধে বহুদিনের। এ নিয়ে কেউ উচ্চবাচ্য করলে তাকে পড়তে হতো চরম রোষানলে। গত বছর সংস্থাটির বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাসকিমের স্বৈরাচারী কায়দায় ওয়াসাকে অনিয়মের আখড়া বানানো, অপচয় আর দুর্নীতির বিষয়ে অভিযোগ করলে কিছুই হয়নি তার, বরং বিদায় নিতে হয় খোদ বোর্ড চেয়ারম্যানকেই। শুধু তাই নয়, তাসকিম তার বিরোধীদেরও শাস্তি দেন স্বৈরাচারী কায়দায়। এদেরকেও চাকরি হারিয়েছেন, কেউ বঞ্চিত হয়েছেন কাঙ্ক্ষিত পদ থেকে, আবার কেউ হয়েছেন চরম হয়রানির শিকার। তাই তো তার পদ থেকে কর্মীদের এমন উল্লাস। তার বিপক্ষে যে কথা বলছে তাকে সাসপেন্ড করছে, তাকে ওএসডি করছে, তার মনের মতন ছাড়া কিচ্ছুই করে নাই। দীর্ঘ 15টা বছর সে ঢাকা ওয়াসাটাকে শেষ করে দিয়েছে। স্বৈরাচারীভাবে এই কায়দা সৃষ্টি করছিল যাতে আমরা কেউ ভবনে ঢুকতে না পারি। মামলার করার কারণে তাকসিম খান আমাদেরকে ওয়াসা থেকে বের করে দেয়। আমরা তার দ্বারা শারীরিকভাবে নির্যাতিত, আর্থিকভাবে নির্যাতিত এবং মানসিকভাবে নির্যাতিত। এখন আমরা নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা, আমাদের চাকরিটা নিয়মিত করা হোক। এদিকে ঢাকা ওয়াসায় তাসকিম চক্রের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। সেই চক্র ছড়ানো ছেটানো আছে, বিভিন্ন জায়গাতে আছে, তো সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। সেলিম মালিক, RTV, ঢাকা। আগামী 18 আগস্ট রোববার থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়। আর স্থগিত হওয়া HSC ও সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে স্থগিত পরীক্ষাগুলো। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে 17 জুলাই থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং 18 জুলাই থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য 50টি বেঞ্চ গঠন করেছে প্রধান বিচারপতি। আগামী 18 আগস্ট থেকে হাইকোর্ট এই 50টি বেঞ্চে বিচার কাজ পরিচালিত হবে। 50টি বেঞ্চের মধ্যে 24টি দ্বৈত বেঞ্চ ও 26টি একক বেঞ্চ রয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ নির্দেশিত বেঞ্চ গঠনের বিধিটি প্রকাশ করা হয়। এদিকে বহুল আলোচিত বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবে শুনানি বিভাগ। রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ। অক্টোবরের শেষ সপ্তাহে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের উপর শুনানি হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। 27 দিন বন্ধ থাকার পর সারা দেশে আবারও চলছে আন্তনগর ট্রেন। আজ সকালে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার দীর্ঘদিন ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকায় রেলের ক্ষতির পরিমাণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, আগের সূচিতেই চলছে ট্রেন, তবে 4টি ট্রেন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো আপাতত চলছে না।
ট্রেনের নিরাপত্তায় রেল পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে বলে জানান তিনি। সারা দেশে আবারও ট্রেন চালু হওয়ায় স্বস্তি জানান সাধারণ যাত্রীরা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে 31 জন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মল্লিকা সিএনজি পাম্পের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে স্বামী ইয়াসিন মিয়া। টাঙ্গাইলের ঘাটাইলে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সুনামগঞ্জের সদর উপজেলার মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ একটি বাস খাদে পড়ে 30 জন আহত হয়েছে। টানা 2 দিন অস্ত্র উদ্ধার অভিযানের পর খুলে দেওয়া হয়েছে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। এরপর থেকে হলে প্রবেশ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা। গেল 2 দিনে হাবিপ্রবির 9টি আবাসিক হলের মধ্যে 4টি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদ, গাঁজাসহ নানা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান জানান, 12 আগস্ট হল খুলে দেওয়ার কথা থাকলেও আবাসিক হলে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য আছে এমন খবরে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অভিযান চালানো হয়। পরে উদ্ধার হওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পেশাদার লীগ ফুটবলে দল বদলের সময় বাড়াতে ফিফাকে দেয়া বাফুফের চিঠির জবাব দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কোনো অবস্থাতেই দল বদলের সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে ফিফা। এমন অবস্থায় ক্লাবগুলোর পাশাপাশি বেকায়দায় পড়েছে বাফুফে। এদিকে বর্তমান প্রেক্ষাপটে ফুটবল ক্যালেন্ডারেও পরিবর্তন আনতে যাচ্ছে বাফুফে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। আগামী সপ্তাহে দলবদলের সময় কাগজে কলমে শেষ হলেও সার্বিক পরিস্থিতিতে বাস্তবতা বলছে ভিন্ন কথা। অনেক ক্লাবই গোছাতে পারেনি দল, শুরু করতে পারেনি প্রি সিজন ক্যাম্প। এমন অবস্থায় পূর্ণাঙ্গ স্কোয়াড ও শক্তিশালী বিদেশিদের নিয়ে দলগুলোর মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সেসব বাস্তবতা বিবেচনায় বিকল্প পথ ভেবে রেখেছে পেশাদার লীগ কমিটি। গতকাল ফিফা তার উত্তরে আমাদেরকে নেতিবাচক উত্তরই দিয়েছে, সুতরাং দলবদল পিছিয়ে আনার কোনো সুযোগ নেই। এ মাসের 19 তারিখে দলবদল শেষ হচ্ছে। আগে আমাদেরকে সেপ্টেম্বরের মাঝামাঝিতে সিজন শুরু করার একটা পরিকল্পনা ছিল, সেটা থেকে কিছুটা পিছিয়ে আসি, কারণ আমার জানা মতে কোনো দলে এখন পর্যন্ত প্রি সিজন শুরু করেনি। সুতরাং ক্লাবগুলোকেও কিছুটা সময় দিতে হবে। তো এখন হয়তো আমরা সিজনটা সেপ্টেম্বর শেষের দিকে শুরু করব। এমন পরিস্থিতিতে ফুটবল ক্যালেন্ডারেও কিছুটা পরিবর্তন আনার চিন্তা করছে পেশাদার লীগ কমিটি। এবছর 5টি টুর্নামেন্ট করার কথা বলেছিলাম। প্রতি বছরই স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ, লিগ হয়ে থাকে। এর পাশাপাশি এবছর আমাদের সুপার কাপ এবং চ্যালেঞ্জ কাপ নামে 2টো টুর্নামেন্ট করার কথা ছিল। তো এই বর্তমানে যে অবস্থা, হয়তো আমরা কিছু টুর্নামেন্টের সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হব সময়ের পরিক্রমার কারণে। সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা আছে, যদি একান্তই কমাতে হয় তাহলে হয়তো আমরা স্বাধীনতা কাপটাকে আমাদের ক্যালেন্ডার থেকে একটু বাদ দিয়েছি। বাফুফের আসন্ন নির্বাচন, পেশাদার ফুটবল লীগ ও এএফসি কাপের ব্যস্ত সূচিতে বছরের শেষ অংশে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বাফুফে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।